নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেএবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। এখন আমরা বঙ্গ রাজনীতির ৫ জন কুশীলবকে নিয়ে আলোচনা করব, যারা কিনা এই নির্বাচনে পরাজয়ের মুখ দেখেছেন। স্বাভাবিকভাবেই এ রাজ্যে বিবদমান দুটো দল ছিল, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। সুতরাং যে ৫ জনকে নিয়ে কথা বলবো তাদের অধিকাংশই বিজেপির নেতৃবৃন্দ বা বিজেপির পক্ষ থেকে তারা সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন গত ৫টা বছরে। এবং একজন অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, যিনি বহরমপুর কেন্দ্র থেকে পাঁচবার সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছিলেন। এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের ব্যাপক রমরমা সত্ত্বেও বহরমপুর আসনে অধীর রঞ্জন চৌধুরীকে পরাজিত করা যায়নি, বিভিন্নভাবে বিভিন্ন সময় চেষ্টা করে। কখনো ইন্দ্রনীল সেন, কখনো অপূর্ব সরকার, কখনো অন্যান্য প্রার্থীদের দিয়ে অধীর রঞ্জন চৌধুরীকে টলানো যায়নি। তার মার্জিন উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। যদিও গতবার প্রবল প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছিলেন তিনি এবং মোটামুটি ৭৫,০০০ মতো ভোটে জয়যুক্ত হয়েছিলেন। এবারেও প্রথম থেকে যথেষ্ট এগিয়ে ছিলেন, কিন্তু নবাগত ইউসুফ পাঠানের কাছে তার পরাজয় আমরা দেখতে পেয়েছি। অধীর রঞ্জন চৌধুরী স্পষ্ট বলেছেন, হেরেছি, কোনো এক্সকিউজ নেই, মানুষের ভোটে হেরেছি, ঠিক আছে। এখন আমরা এই ৫ জনকে নিয়ে আলোচনা করব, যাদের নিয়ে তাদের রাজনৈতিক ক্যারিয়ার কি প্রশ্নের মুখে, রাজনৈতিক ভবিষ্যৎ আগামী দিনে তাদের কি প্রশ্নের মুখে, প্রশ্ন চিহ্নের মুখে, বড়সড় প্রশ্ন চিহ্নের মুখে। কেন আমরা এই কথা বলছি? দীর্ঘদিন ধরে চেষ্টা করেও অধীর রঞ্জন চৌধুরীকে একদিকে যেমন পরাজিত করা যায়নি, এ রাজ্যে জাতীয় কংগ্রেস নামক যে দলটা, সেই দলটার যে প্রদীপ, সেই প্রদীপটাকে জ্বালিয়ে রেখেছিলেন অধীর রঞ্জন চৌধুরী। যদিও এ রাজ্যে কংগ্রেস একটা আসন পেয়েছে, কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর পরাজয় সারা দেশের কংগ্রেসের কাছে একটা বড় পরাজয়। তার কারণ, তিনি ৫টা বছর সংসদে কংগ্রেসের দলনেতা ছিলেন, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ছিলেন। তিনি এ রাজ্য থেকে পাঁচবারের নির্বাচিত সাংসদ, কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য। সেই অধীর রঞ্জন চৌধুরীর পরাজয় কাদের হাতে? ইন্ডিয়া জোটের অন্যতম শরিক তৃণমূল কংগ্রেসের হাতে, বিজেপির হাতে নয়, বিজেপির কাছে নয়। সুতরাং নিঃসন্দেহে কংগ্রেসের কাছে বড় ধাক্কা। অনেকের নিশ্চয়ই মনে পড়বে কয়েকদিন আগে মল্লিকার্জুন খার্গের সেই কথাটা, যে আমরা কংগ্রেসের হাইকমান্ড, আমরা যেটা ঠিক করব সেটা অধীর চৌধুরীকে মেনে চলতে হবে, না হলে বাইরে যেতে। আজকে অধীর রঞ্জন চৌধুরী কার্যত বাইরে, জিততে পারেননি। তাকে জেতাবার জন্য দিল্লির কোনো নেতা নেত্রীরাও আসেননি। একা কুম্ভ রক্ষা করতে হয়েছে তাকে এতদিন। এবারে পরাজিত হয়েছেন মানুষের ভোটে। কি করবেন আগামী দিনে? তৃণমূল কংগ্রেসে তো তিনি যাননি, স্বাধীন চেতা লোক। তিনি বলেছিলেন জাতীয় কংগ্রেসে এ রাজ্যে শুধু নয়, বহরমপুর এলাকাতেও, মুর্শিদাবাদ জেলা জুড়ে, মালদার একটা অংশে তিনি কংগ্রেসকে নিয়ে লড়াই করছিলেন। এই মুহূর্তে সত্যি সত্যি একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে তার রাজনৈতিক ভবিষ্যৎ। সাংসদ নন, বিধায়ক শূন্য, কার্যত কেন, একেবারে শূন্য এ রাজ্যে। জেলা পরিষদ নেই, কোনো পৌরসভা নেই, পঞ্চায়েত সমিতি নেই, কিচ্ছু নেই। অধীর চৌধুরীর হাতে কার্যত একটা পেন আর পেন্সিল ছাড়া এই মুহূর্তে কিচ্ছু নেই। ট্র্যাজিক হিরো, নিঃসন্দেহে ট্র্যাজিক হিরো অধীর রঞ্জন চৌধুরী। গোটা দেশে কংগ্রেস যখন ভালো ফল করলো, বিজেপির বিরুদ্ধে লড়াই করে কংগ্রেস যখন কার্যত পিকে গেল, একটা ভালো জায়গা তৈরি করলো, আর ইন্ডি জোটের একজন শরিক, সেই শরিক কাকে হারিয়ে দিলেন? লোকসভায় কংগ্রেসের সবচেয়ে বড় নেতাকে। নিঃসন্দেহে ট্র্যাজেডি। দেখা যাবে তার রাজনৈতিক ভবিষ্যৎ আগামী দিনে কোন দিকে যায়, তিনি কি করেন, কি সিদ্ধান্ত গ্রহণ করেন। নিঃসন্দেহে অধীর রঞ্জন চৌধুরীর পরাজয় পশ্চিমবাংলার গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসে একটা বড় ঘটনা। দিলীপ ঘোষ, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, সফলতম রাজ্য সভাপতি বলা উচিত। দিলীপ ঘোষের নেতৃত্বে রাজ্যে 18টা আসন পেয়েছিল বিজেপি। এবারে মনে হচ্ছিল সুকান্ত মজুমদার হয়তো দিলীপ ঘোষকে টেক্কা দিয়ে দেবেন। দাবি উঠছিল 22টা, 25টা, 30টা আসন পাবে বিজেপি, কিন্তু শেষমেশ 12টাতেই থেমে গেছে তাদের বিজয় রথ। সুতরাং দিলীপ ঘোষ সফলতম রাজ্য সভাপতি এই রাজ্যে বলার কোনো অপেক্ষা রাখে না। তিনি মেদিনীপুর কেন্দ্রে গত বছর প্রায় 3.5 লাখ মতো ভোটে জিতেছিলেন।
জানি না কোন অদৃশ্য কারণে তাকে নিয়ে এসে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে দাঁড় করানো হয়। প্রথম দিনই তিনি কিন্তু একটা অসূয়া প্রকাশ করেছিলেন। প্রথম দিন তিনি বলবার চেষ্টা করেছিলেন একটা কথা, কিন্তু পরবর্তীকালে তিনি সেই গোটা বিষয়টাকে, দলের সিদ্ধান্তকে মেনে নিয়ে তিনি কিন্তু লড়াইয়ের মাঠে নেমে গেছিলেন। সারাদিন প্রচার করেছেন, সারাদিন পরিশ্রম করেছিলেন। দিলীপ ঘোষ নির্দিষ্ট একটা এলাকার নন, তিনি গোটা রাজ্যের নেতা, বিজেপির মুখ। সুতরাং দিলীপ ঘোষ জীবনে কোনোদিন পরাজিত হয়নি, বিধানসভা নির্বাচনে কি লোকসভা নির্বাচনে। এবার তাকে পরাজয়ের মুখ দেখতে হলো। তিনি আজকেও সকালে বলেছেন যে কাঠিবাজি, দলবাজি, গোষ্ঠীবাজি এগুলো রাজনীতিরই অঙ্গ, আমি সেভাবেই দেখেছিলাম। পার্টি আমাকে বলেছিল লড়তে, আমি লড়েছি, সফল হতে পারিনি। আগেরবার লড়েছিলাম কারণ তখন আমার হাতে অনেক কিছু ছিল, আর এখন শুধু লড়াইটা ছিল আমার হাতে। কালকে বলেছেন দিলীপ ঘোষ। কি হবে এখন? বিজেপির অভ্যন্তরে তো একটা অংশ দাবি তুলতে শুরু করেছে যে দিলীপ ঘোষকে আবার তার জায়গায় ফিরিয়ে আনা হোক, অর্থাৎ রাজ্য সভাপতি পদে ফিরিয়ে আনা হোক। তাকে আমরা ট্র্যাজিক হিরো নিশ্চয়ই বলছি। দিলীপ ঘোষের মতো একজন দাপুটে ব্যক্তিত্ব, তিনি যদি সাংসদ হয়ে যেতে পারতেন তাহলে শুধু এ রাজ্যের কথা বলতেন সেটাই নয়, তিনি এ রাজ্যের যে বিজেপি, সেই বিজেপির মুখ হিসেবেও সংসদে কথা বলতে পারতেন। হেরে গেছেন দিলীপ ঘোষ। কাটাছেঁড়া নিশ্চয়ই হবে, কিন্তু আলটিমেট রেজাল্ট দিলীপ ঘোষ পরাজিত হয়েছেন। বিজেপির এ রাজ্যে সবচেয়ে বড় ইন্দ্রপতন নিঃসন্দেহে দিলীপ ঘোষ। তারপরের ইন্দ্রপতন যদি আমরা বলি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অনেক ঝড় ঝাপটা সহ্য করে তিনি ওই কুচবিহারে লড়াই করছিলেন, দিনহাটা মাথাভাঙা ওই এলাকায় লড়াই করছিলেন। উদয়ন গুহ বনাম নিশীথ প্রামাণিকের যে দ্বৈরথ, বারে 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 সেটা সংবাদ শিরোনামে এসেছে। কখনো তার কনভয়ে হামলা, কখনো উল্টো দিক থেকে অভিযোগ। সেই নিশীথ প্রামাণিক এবার এখানে পরাজিত হলেন। পরাজিত হলেন মোদী সরকারের একজন মন্ত্রী। এই এতক্ষণ আমি যাদের কথা বললাম, একজন অধীর রঞ্জন চৌধুরী, তিনি কংগ্রেসের, আর একজন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের বিরুদ্ধে তো অজস্র মামলা রয়েছে, ঠিক তত সংখ্যক মামলায় রয়েছে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে অজস্র মামলা। এখন তিনি পরাজিত হয়েছেন। অত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে তার সঙ্গে থাকার পরেও তার কনভয়ে বারবার হামলা হয়েছে, আক্রান্ত হতে হয়েছে তাকে। এখন কি হবে? এখন তো পরাজিত হয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী নন, সাংসদও নন। কি হবে তার ক্যারিয়ার? বড় প্রশ্ন চিহ্নের মুখে। ওই এলাকায় লড়াইটা জারি রাখতে পারবেন তো নিশীথ প্রামাণিক? প্রশ্ন থাকলো। লকেট চ্যাটার্জি, হুগলি। আপনারা জানেন লকেট চট্টোপাধ্যায় প্রথম দিকে বীরভূমের ময়ূরেশ্বর ওই এলাকা দিয়ে দায়িত্বে ছিলেন এবং সেখান থেকে লড়াই করেছিলেন। পরবর্তীকালে গতবারে তাকে এই হুগলি আসনে নিয়ে আসা হয় এবং সেখানে লড়াই করে তিনি গতবার জয়যুক্ত হয়েছিলেন। এবারেও যখন তার নাম ঘোষিত হয়, সেই সময় কিন্তু তিনি অ্যাডভান্টেজেই ছিলেন। রচনা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হিসেবে তার চেয়ে খুব বেশি এগিয়ে ছিল, এ কথা বলার কোনো কারণ নেই, মনে করারও কোনো কারণ নেই। বরং বেশ কিছু বিতর্কের জন্ম দিয়ে ফেলেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সেই জায়গায় দাঁড়িয়ে লকেট চট্টোপাধ্যায় পরাজিত হলেন। কেন? একটা কারণ অনেকে আলোচনা করছেন যে লকেট চট্টোপাধ্যায় নাকি তার এলাকায় যে সমস্ত বিজেপির নেতৃবৃন্দ রয়েছেন সেই তাদের সবাইকে নিয়ে চলবার মতো একটা পরিস্থিতি তৈরি করে উঠতে পারেননি। ওই এলাকাতে পারেননি। তার এলাকায় সবাইকে নিয়ে চলবার মতো একটা সিচুয়েশন গড়ে না ওঠার কারণে একটা অংশ কার্যত নিষ্ক্রিয় ছিল লকেট চট্টোপাধ্যায়কে জয়যুক্ত করার প্রশ্নে। পরাজিত হয়েছেন লকেট চ্যাটার্জি। অপেক্ষা করুন, আমি নিশ্চিতভাবে শেষ দিকে একটা গুরুত্বপূর্ণ কথা আলোচনা করবো এই সবাইকে নিয়ে। লকেট চ্যাটার্জিও পরাজিত হয়েছেন, প্রশ্নের মুখে তার রাজনৈতিক ভবিষ্যৎ। বলবেন প্রথমবার পরাজিত হয়েছে, কিন্তু কেন বলছি প্রশ্নের মুখে রাজনৈতিক ভবিষ্যৎ? নিশীথ প্রামাণিককে নিয়ে আলোচনা করার ক্ষেত্রে বললাম মামলা মামলা মামলায় মামলায় জর্জরিত করে দেওয়া হয় কার্যত, এবং রাজনৈতিক একটা পট পরিবর্তন করবার বা অবস্থান বদল করবার একটা পরিস্থিতি সৃষ্টি করা হয় এই মামলা দিয়ে। পরের জনকে দেখুন তো,
অর্জুন সিং, ওনার সম্পর্কে যত কম বলি তত ভালো। দল বদল করার ক্ষেত্রে অর্জুন সিং একটা ল্যান্ডমার্ক এবং উনি একজন আদর্শ মানুষ। তৃণমূল কংগ্রেসে ছিলেন, সেখান থেকে বিজেপিতে, আবার জিতে গিয়ে তৃণমূলে যোগ দিলেন। কেন না, অজুহাত দিলেন ওই মামলার কথা বলছিলাম যে অসংখ্য মামলা দেওয়া হয়েছে, সেই সমস্ত মামলা থেকে বাঁচতে তিনি ওখানে চলে গেছিলেন। ভালো কথা। আবার বিজেপিতে ফেরত এলেন, কেন, কি অভিযোগ? না, তিনি ফেরত এলেন, তৃণমূল কংগ্রেস টিকিট দেয়নি, বিজেপি তাকে গ্রহণ করলো এই শর্তে যে ওখানে টিকিট দেওয়া হবে। বিজেপির নেতারা কি বোঝাতে আরম্ভ করলেন, না অর্জুন সিং একমাত্র ব্যক্তি যিনি কিনা ওই এলাকায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির হয়ে জোরদার লড়াই দিতে পারবেন, জিতে আসতে পারবেন, তাই জন্য তাকে টিকিট দেওয়া হলো। আপনারা জানেন ব্যারাকপুর এলাকায় কৌস্তব বাগচির নাম আসছিল, দীনেশ ত্রিবেদী কোথায় হারিয়ে গেলেন জানি না, তিনিও ছিলেন, তৃণমূলেই ছিলেন একটা সময়, পরে বিজেপিতে এসেছিলেন। তো ব্যাস, অর্জুন সিং এর পরাজয় ঘটেছে গতকাল, পার্থ ভৌমিক তিনি জয়যুক্ত হয়েছেন ওখানে। এবং অর্জুন সিং এর বিরুদ্ধ যে গোষ্ঠী তৃণমূলে থাকাকালীনও ছিল, বিজেপিতে আসার তো ছিলই, সোমনাথ শ্যাম সহ, পার্থ ভৌমিক সহ আর যারা যারা গোটা টিম, তারা এখন কি করবে, অর্জুন সিংকে ছেড়ে দেবে? এবারও কি আবার ওই মামলা হামলার অভিযোগ তুলে অর্জুন সিং আবার তৃণমূলের পথে পা বাড়াবেন? পা বাড়ালেও তৃণমূল নেবে না এরম বলতে পারি না আমরা, তৃণমূলে ঢোকা যায় সহজে, অসুবিধা নেই, বিজেপিতেও ঢোকা যায়, তৃণমূলে ঢোকা যায়, নেবে তৃণমূল হয়তো, কিন্তু সেই জায়গাটা কি ফেরত পাবেন? আর এখন ফেরত পাবেন কি, নেবে কি, এখন তো পরাজিত, যেতে পারেন কর্মী হিসেবে, কিন্তু পরাজিত, সেই গুরুত্ব তো আর থাকলো না। শেষ যে তিনজনের কথা আমি আপনাদের দেখালাম, এটা তো অজিত চৌধুরীকে দেখিয়েছি, তারপর দিলীপ ঘোষকে দেখিয়েছি, এই তিনজন দেখুন, নিশীথ প্রামাণিক, লকেট চ্যাটার্জি, অর্জুন সিং, এই তিনজন কিন্তু প্রাক্তন তৃণমূলী, তারা সবাই তৃণমূল করেছেন। আপনারা জানেন নিশীথ প্রামাণিক তিনিও তৃণমূল করেছেন, লকেট চ্যাটার্জি তো করেইছেন, অর্জুন সিংও তো করেছেন, সেদিনও ছিলেন। এরা কি করবেন? মামলার হাত থেকে বাঁচতে, কর্মীদের হামলার হাত থেকে বাঁচাতে আবার ফিরে যাবেন তৃণমূলে? এখন ফিরে গেলে কি হবে? এখন তো বলছি যে পরাজিত সৈনিক, মৃত ঘোড়া, এখন তাদের কি দাম? বেত ঘোড়াও বলা যায়, কিচ্ছু দাম নেই, পরাজিত হয়েছে, কি করবেন আগামী দিনে? এদের তো সেই রাজনৈতিক দৃঢ়তার অভাব প্রত্যেক ক্ষেত্রে দেখা যায়, যে নিজের দলটা করে, নিজেদের সংগঠনটা করে আগামী বিধানসভা নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করা, দেখা যাবে সেই লড়াই করতে সামনে দাঁড়িয়ে? নাকি ওই অর্জুন সিং এর মতো অজুহাত দেওয়া হবে আবার, যে মামলার হাত থেকে বাঁচতে, কর্মীদের যে পোস্টাল ভায়োলেন্স সেখান থেকে বাঁচাতে আমরা চললাম, এরকম হবে? এই পাঁচজনের সম্পর্কে আপনারা বলবেন এদের আগামী রাজনৈতিক ভবিষ্যৎ কি? আরেকজনের কথা বলা উচিত ছিল, আমি বললাম না, পরবর্তীকালে নিশ্চয়ই আলোচনা করব, তিনিও পরাজিত হয়েছেন, কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ছিলেন, ডক্টর সুভাষ সরকার, তাকে নিয়েও আলোচনার অবকাশ ছিল, করব নিশ্চয়ই আলোচনা। প্রতিবেদন অনেক বড় হয়ে যাবে বলে প্রথম পর্বেই পাঁচজনকে নিয়ে বললাম, এবং এই পাঁচজনের রাজনৈতিক ভবিষ্যৎ কি, বড় প্রশ্নচিহ্নের মুখে। আপনারা উত্তর দেবেন। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।